তখনই গাছটা নড়ে ওঠে। এত বড় সাহস তোদের! এই যে শুনছো, ঘরে তো চাল নেই, দোকান থেকে চালটা নিয়ে এসো, না হলে যে না খেয়ে থাকতে হবে। কি করে যায় বলো তো? পকেটে একটি পয়সাও নেই। হরিদাসের কাছে গত 2 মাসের টাকা বাকি। ওর সামনে যেতেই তো লজ্জা লাগছে আমার। হরিদাস কাকা অনেক ভালো মানুষ, তুমি যাও বাবা, সে তোমাকে ফিরিয়ে দেবে না। যতই ভালো মানুষ হোক মা, তারও তো ব্যবসা, এই বেচাকেনা দিয়েই তার সংসার চলে। এখনো সব চিন্তা করতে গেলে হচ্ছে না, তুমি যে দেখো আগে, তারপরে না হয় পরেরটা দেখা যাবে। মা ঠিক বলেছে বাবা, তুমি আগে যাও তো। আচ্ছা, তাহলে আমি চললাম। সাবধানে যেও, আর সন্ধ্যার আগে বাসায় ফিরে এসো। নিখিল হরিদাসের দোকানের দিকে যেতে থাকল। কিছুক্ষণের মধ্যে সে হরিদাসের দোকানে পৌঁছে গেল। যে দেখল হরিদাস মাথা নিচু করে বসে আছে। কিরে হরিদাস, কি হয়েছে তোর? এইভাবে মাথা নিচু করে বসে আছিস কেন? কে নিখিল ভাই, আর বলো না, ব্যবসার অবস্থা খুবই খারাপ। বাকি বিক্রি করে করে দোকানের সব মাল শেষ হয়ে গেছে। এখন আর লাভের কোনো টাকাই আমার কাছে নেই। দোকানে মাল আনতে পারছি না। এভাবে চলতে থাকলে আমার দোকান বন্ধ হয়ে যাবে। হরিদাসের কথা শুনে নিখিল চুপ হয়ে গেল। সে কি বলবে কিছুই বুঝতে পারছিল না। চিন্তা করিস না হরিদাস, ওপরে আল্লাহ আছেন, তিনি সব সমস্যার সমাধান করে দেবে। ওপর আল্লাহই শেষ ভরসা। তাদের দুজনের কথোপকথনের মাঝে তাদের মধ্যে এসে হাজির হলো কালু এবং হরিদাসের উদ্দেশ্যে বলতে শুরু করল। এই যে হরিদাস মিয়া, আমাকে 2 কেজি চাল দাও তো। ঘরের চালটা শেষ হয়ে গেছে, নেব নেব করে নেওয়া হচ্ছে না। কিন্তু কালু ভাই, তুমি তো কালকেই 2 কেজি চাল নিয়ে গেলে, একদিন যেতে না যেতেই আবার চাল নিতে এসেছো। আর বলিস না, কালকে চালগুলো বাসায় নিয়ে যাওয়ার পরে রান্নাঘরে রেখে দিয়েছিলাম। হঠাৎ তাতে বিড়ালে মুখ দিয়েছে, তাই গিন্নি সেই চালগুলো ঘরের পিছনে ফেলে দিয়েছে। এখন আবার নতুন করে চাল নিতে হবে, কি ঝামেলা বলতো। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি চালগুলো মেপে দিচ্ছি। নিখিল ভাই, কখন থেকে দেখছি তুমি এখানে দাঁড়িয়ে আছো, কিছু নিবে নাকি? এসেছিলাম তো চাল নিতে, মনে হয় নেওয়া হবে না। কেন বুঝি তোমার কাছে টাকা নাই নাকি? আমাকে আগে বলতে পারতে, বিড়ালে মুখ দিয়ে চালগুলো তোমাকে দিয়ে দিতাম। এই নাও কালু ভাই, তোমার চাল। এই বলে কালু তার পাশ কাটিয়ে চলে গেল। হরিদাস, তুই থাক তাহলে, আমি চললাম। এই বলে নিখিল মাঠের দিকে হাঁটতে থাকে। হঠাৎ তার চোখে পড়ে সেই বিশাল বটগাছটি। সে বটগাছের নিচে বসে এবং ভাবতে থাকে। আজও বাড়িতে চাল নিয়ে যেতে পারবো না। এইভাবে চলতে থাকলে তো না খেয়ে অনাহারে মরতে হবে। ছোট ভাই কালু মুখের উপর অপমান করে গেল। আমার ভাগ্যটাই খারাপ, জানি না কপালে আর কি কি আছে। নিখিল বটগাছের নিচে বসে বসে এই সব ভাবতে থাকল। হালকা বাতাসে বটগাছটা নড়ে উঠল। বটগাছটির উদ্দেশ্যে নিখিল বলতে থাকল, স্বার্থ ছাড়া কেউই আপন নয়, কিন্তু এই গাছটাকে দেখো, নীরবে দাঁড়িয়ে মানুষকে ছায়া, কাঠের জ্বালানি সব দিয়ে যাচ্ছে। কিন্তু দেখো, তার বেলায় পানি দেওয়ারও কেউ নাই। না, সেটাই পারে স্বার্থ ছাড়া মানুষকে উপকার করতে। তুই ঠিক বলেছিস নিখিল। কথাটি শুনে নিখিল ভয় পেয়ে গেল। কে কে কথা বলল? ভয় পাস না নিখিল, আমি বটগাছ বলছি। বটগাছ? কিন্তু বটগাছ কিভাবে কথা বলতে পারে? হ্যাঁ, আমি কথা বলা বটগাছ। অনেক আগে একটু সাধু বাবা আমাকে জিন থেকে বটগাছ বানিয়ে দিয়েছিল। তারপর থেকে আমি এখানেই আছি এবং মানুষদের উপকার করছি। কিন্তু তুমি কি এমন করেছিলে যে তোমাকে জিন থেকে বটগাছ বানিয়ে দেওয়া হলো? সে অনেক বড় কাহিনী, অন্য কোনো গল্পে তোকে শোনাবো। কিন্তু তুমি যে কথা বলতে পারো, এই কথা গ্রামের মানুষ জানলে তো ভয়েতে কেউ এই রোড দিয়ে চলাচল করতে পারবে না। কেউ জানতে পারবে না। আমি এই গ্রামের প্রতিটা মানুষকে চিনি এবং জানি কে কেমন বা কার চরিত্র কেমন। তুমি তো সবকিছুই জানো, তাহলে এত লোকের মাঝে তুমি আমার সাথে কেন কথা বললে? সবার সম্পর্কে জানি বলেই তো শুধু তোর সাথে কথা বলেছি। আমি জানি তোর মতোই ভালো মানুষ এই গ্রামে আর একটা নেই, কিন্তু গ্রামের বাকি যারা আছে তারা কেউই কারোর ভালো চায় না। যেমন তোর ভাই কালু মুখের ওপর অপমান করে গেল।
সে কখনোই তোর ভালো চায় না। সে আমার ছোট ভাই, সে আমার ভালো চাক বা না চাক, আমি কোনোদিন তার ক্ষতি করব না। আমি জানি তুই কখনোই কারোর ক্ষতি করবি না, তাই তোর জন্য একটি উপহার আমি রেখেছি। উপহার? কিন্তু তুমি আমাকে কেন উপহার দিবে? মনে করবি এই উপহারটা উপর আল্লাহর পক্ষ থেকে এসেছে, আর এটাকে তুই গ্রহণ করবি। আচ্ছা ঠিক আছে, আমি গ্রহণ করব, কিন্তু কি সেই উপহার? নিখিলের কথা শেষ হতে না হতেই গাছটি জাদু করে একটি মাটির হাঁড়ি হাজির করল এবং বলল, এই হাঁড়িতে চাল রাখা আছে, যেই চাল কখনো শেষ হবার নয়। এখান থেকে তুই তোর সংসার চালাবি। এই চাল বিক্রি করে তাহলে তোর সংসারে অভাব থাকবে না। সত্যি সত্যি বলছো তুমি? অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আজ 2 দিন ধরে আমার ঘরে চাউল নেই। তুমি অনেক বড় উপকার করলে আমাকে। আর শোন, কেউ যদি তোদের কাছে সাহায্য চায় তাহলে তাকে ফিরিয়ে দিবি না। প্রয়োজনে তাকে এখান থেকে চাল দিয়ে সাহায্য করবি, আর যদি না দিস তাহলে এই জাদু থাকবে না। ঠিক আছে বটগাছ, তুমি যা বলবে তাই হবে। আমি সবাইকে সাহায্য করব। এখন তুই বাসায় চলে যা, সন্ধ্যা হতে চলল। তোর বউ আর মেয়ে তোর জন্য অপেক্ষা করছে। নিখিল হাঁড়িটা মাথায় নিয়ে বাসার দিকে রওনা দিল, আর কিছুক্ষণের মধ্যেই সে বাসার সামনে পৌঁছে গেল। কই গো, শুনছো? তাড়াতাড়ি বাইরে এসো। কই গো, শুনছো? তাড়াতাড়ি বাইরে এসো। কি হয়েছে তোমার? এত তাড়াহুড়ো করছো কেন? তাড়াহুড়ো করব না। আজকে কি হয়েছে জানো? কি হয়েছে বাবা? বলছি রে মা, বলছি। আমাদের মাঠের দিকে যে বড় বটগাছটা আছে না, ওটা তো শুধু বটগাছ নয়, একটি রহস্যময় গাছ, যে গাছ কথা বলতে পারে। কি সব বলছো তুমি? পাগল হয়ে গেলে নাকি? আরে না, আমি পাগল হইনি, আমি সত্যি বলছি। বিশ্বাস না হলে এই দেখো। এইগুলো তো চাল। এগুলো শুধু চাল নয় গিন্নি, অফুরন্ত চাল। অফুরন্ত চাল? কিন্তু বাবা, অফুরন্ত মানে যা কখনো শেষ হবার নয়। তবে আর বলছি কি রে মা, এই হাঁড়িটা বটগাছ আমাকে উপহার দিয়েছে, আর বলেছে এই হাঁড়ি থেকে যতই চাল নি না কেন কখনো শেষ হবে না। কি সত্যি বলছো তুমি বাবা? হ্যাঁ রে মাহে, 3 সত্যি। উপরওয়ালা মনে হয় আমাদের দিকে তাকিয়েছেন, আমাদের আর দুঃখ কষ্ট থাকবে না। গিন্নি, সবই আমার সততার ফল। আমার সততায় মুগ্ধ হয়ে বটগাছ আমাদেরকে এই হাঁড়িটা উপহার দিয়েছে, আর বলেছে এখান থেকে সবাইকে সাহায্য করতে। কিন্তু ঠিক সেই সময় নিখিলের বাড়ির সামনে দিয়ে ঝুমা যাচ্ছিল এবং তাদের সব কথা ঝুমা শুনে ফেলে। ঝুমা তাড়াহুড়ো করে বাসায় চলে যায় এবং কালোকে ডাকাডাকি শুরু করে। কালু, ও কালু, কোথায় তুমি? তাড়াতাড়ি বাইরে এসো। আরে কি হয়েছে বলো তো? এই সন্ধ্যায় এত ডাকাডাকি করছো কেন? ডাকাডাকি করব না। তোমার ভাই নিখিল কি করেছে জানো? আমি কি করে জানবো বলো তো সে কি করছে না করছে? আমি কি তার সাথে সবসময় লেগে থাকি নাকি? তোমার বড় ভাই নিখিল অফুরন্ত চালের হাঁড়ি পেয়েছে, যে হাঁড়ি থেকে চাল কখনোই ফুরাবে না। আর ওই হাঁড়িটা দিয়েছে মাঠের পুরনো বটগাছটি। কি আবোল তাবোল বলছো তুমি? বটগাছ কিভাবে দেবে? আরে আমি সব নিজের কানে শুনেছি, আর তুমি তো ভালো করেই জানো নিখিল ভাই কোনোদিন মিথ্যে কথা বলে না। যদি তাই হয় তাহলে আজ রাতেই যাব ওই বটগাছের কাছে। এতক্ষণে একটি বুদ্ধিমানের কথা বলেছ তুমি। ঝুমা আর কালু প্ল্যান করে যে আজ রাতে তারা ওই বটগাছের কাছে যাবে এবং সোনা ভর্তি হাঁড়ি চাইবে, যেখান থেকে সোনা কখনো শেষ হবে না। রাত গভীর, বটগাছটি নীরবে দাঁড়িয়ে আছে। বটগাছের নিচে কালো আর ঝুমা বটগাছের উদ্দেশ্যে বলতে থাকে, এই বটগাছ, কথা বল, চুপ করে আছিস কেন? কিন্তু বটগাছ থেকে কোনো সাড়া শব্দ আসে না। দাঁড়িয়ে দেখছ কি? কুড়ালটা দিয়ে গাছটা কাটতে শুরু কর, দেখবে গাছের নিচে অনেক সোনা পাওয়া যাবে। হ্যাঁ, ঠিক বলেছ তুমি। এই বলে কালু যখনই কোপটা মারতে যাবে তখনই গাছটা নড়ে ওঠে। এত বড় সাহস তোদের? আমার গায়ে কোপ মারবি? দেখ তোদের এখন কি করি। এই বলে বটগাছটি তার চোখ থেকে লাল আলো বের করে এবং কালুর পায়ে তা ছুঁড়ে মারে। নিমিষেই কালু চিৎকার করে ওঠে এবং মাটিতে বসে পড়ে।
এ কি, আমি আমার পা নাড়াতে পারছি না। এ কি হলো আমার? বাঁচাও আমাকে। এসব দেখে ঝুমা নিজেকে আটকে রাখতে পারে না। সে ছুটে বাড়ির দিকে যেতে শুরু করে। নিখিল দাদা, বাঁচাও, আমাদেরকে বাঁচাও তুমি। কি হয়েছে ঝুমা? তুমি এভাবে চিৎকার করছো কেন? দ্রুত চলো সেই বটগাছটির কাছে, না হলে তোমার ছোট ভাইকে গাছটি মেরে ফেলবে। কি সব বলছো তুমি? গাছটি ভাইকে কেন মারতে যাবে? তুমি আগে চলো, তারপর সব খুলে বলছি তোমাকে। আচ্ছা ঠিক আছে, চলো চলো, দেখি কি হয়েছে সেখানে। নিখিল, নিশিথা, নিরুপমা আর ঝুমা তারা চারজন বটগাছের দিকে রওনা হলো। কিছুক্ষণের মধ্যে তারা বটগাছের নিকটবর্তী হলো। কালু কি করে হলো? এসব কি হয়েছে তো? ভাই বাঁচাও আমাকে, এই গাছটি আমাকে পঙ্গু করে দিয়েছে। এখন আমি উঠে দাঁড়াতে পারছি না। কিন্তু কি করে হলো এসব? আর তোমরা এত রাতে এখানেই বা কি করছো? হঠাৎ বটগাছটি তার মাঝে বলে উঠল, আমি বলছি কি হয়েছে? আমি যে তোমাকে একটি হাঁড়ি উপহার দিয়েছি, এটা কালুর বউ কোনোভাবে জানতে পারে এবং তারা লোভ করে যে আমার কাছ থেকে তারা সোনার হাঁড়ি নেবে এবং তারা রাতারাতি বড় হয়ে যাবে। এই আশা নিয়েই তারা এখানে এসেছিল, কিন্তু আমি দিতে রাজি না হওয়ায় সে আমাকে কুড়াল দিয়ে আঘাত করতে যায়, আর আমি তখন তাকে পঙ্গু বানিয়ে দিই। কালু, এ কি করেছিস তুই? বটগাছ, ও ভুল করেছি। ওর জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। শেষবারের মতো তুমি যদি ওকে ক্ষমা করে দাও, এমন ভুল হওয়ার জীবনেও করবে না। ও যে ভুল করেছে তা থেকেও কখনোই রেহাই পাবে না। ও সারা জীবন এই অবস্থাতেই থাকবে। বটগাছ, তুমি দয়া করে আমার কাকুকে ক্ষমা করে দাও। সে আর কখনোই এমন ভুল করবে না। আচ্ছা ঠিক আছে, এবারের মতো আমি ক্ষমা করছি, কিন্তু এরপর যদি কোনো ভুল করে তাকে আমি জানে মেরে ফেলবো। এই বলে বটগাছটি কালোর দিকে আবারও সেই রকম লাল আলো ছাড়তে থাকে এবং নিমিষের মধ্যে কালো আবার উঠে দাঁড়ায় এবং পুরো সুস্থ হয়ে যায়। ধন্যবাদ বটগাছ, তুমি আমাদেরকে অনেক উপকার করেছ। আমরা তোমার কথা কখনোই ভুলব না।